আসসালামু আলাইকুম, আমি ফারিন সাদমান কাব্য, ঢাকা মেডিকেল কলেজ। স্টেথোস্কোপ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি 25 ব্যাচ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি বায়োলজি সেকেন্ড পেপারের 100% কমন সাজেশন। গত ক্লাসে আমি তোমাদের বায়োলজি ফার্স্ট পেপারের সাজেশন দিয়েছি। তো আজকেও আমি সেরকম বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইচএসসিতে আসার মতো সর্বোচ্চ 3 থেকে 4টা টপিক দাগাই দিব। তোমরা যদি এই কয়টা টপিক ভালো করে পড়তে পারো, তোমরা এইচএসসিতে সব কমন পাবা, এইটুকু ভরসা রাখতেই পারো। তো তোমরা গত ক্লাস যারা দেখোনি, আমাদের স্টেথোস্কোপ জার্নি পেজে পেয়ে যাবা। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আসি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে। আজকে আমি তোমাদের ডিটেলসে যাব না, তোমাদের শুধু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেইগুলো দাগাই দেবো, বা কীভাবে পড়বা সেইটুকু দাগাই দেবো। আমরা পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে ডিটেলস ক্লাস নিয়ে আসব, যে তোমাদের কিভাবে প্রত্যেকটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা বেসিক সহ তখন ক্লিয়ার করে দেব। তো চলো শুরু করি। আমি 4 নাম্বার থেকে শুরু করব, প্রতিসাম্যতা দিয়ে। তো প্রতিসাম্যের প্রথমেই আমাদের প্রয়োজন প্রতিসাম্যের সংজ্ঞাটা, এটা ক নাম্বার প্রশ্নে চলে আসে। তারপরে এই যে দেখো বিভিন্ন ধরনের প্রতিসাম্য দেওয়া আছে, গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য। তো এগুলা মনে রাখার বিভিন্ন টেকনিক রয়েছে, আমি পরবর্তীতে যখন আলাদা ক্লাস নিয়ে আসব তখন সেগুলো বলে দেব। যেমন এখন একটা উদাহরণ দিই, যে দেখো এই যে দেখো গোলীয় প্রতিসাম্য, এখানে গোল না, এই যে গোলীয় প্রতিসাম্য। দেখো গোলীয় প্রতিসাম্যে এই যে এরকম ধরো একটা করে গোল ওয়ার্ড থাকবে, যেরকম দেখো এই যে ভলভক্স, এখানে একটা ও আছে, দেখো ভলভক্স গ্লোব্যাটর। তারপরে দেখো এই যে রেডিওলারিয়া, এখানে একটা গোল আছে, দেখো এই যে রেডিওলারিয়া, আমি লেডিও বলে ফেলছিলাম। তো চলো, তারপরে হেলিওজোয়া, এই যে দেখো হেলিওজোয়ার ভিতরে যে একটা ও আছে। তো এরকম দেখো যেগুলোতে এরকম গোল গোল থাকবে, তো সেগুলাই হচ্ছে কি গোলীয় প্রতিসাম্য। তারপরে যে অরীয় প্রতিসাম্যর মধ্যে রয়েছে দেখো যে হাইড্রা, জেলিফিশের যে আউরেলিয়া, দেখো এটা তোমাদের ম্যাথ 23-24-এও চলে আসছিল। এবং হচ্ছে সি অ্যানিমন বা হচ্ছে মেট্রিডিয়াম। তো এগুলো উদাহরণ আমাদের এমসিকিউয়ে চলে আসে, তো আমরা এগুলো উদাহরণগুলো একবার করে দেখে নিব। চলো দেখি, আমাদের সিলম টপিক পড়তে হবে। এই যে দেখো সিলমের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভিভিআই লিখে রাখো, কারণ সিলমের সংজ্ঞাটা খুব আসে। আর সিলম থেকে সিলমটা কি, আচ্ছা তোমরা বলো তো সিলমটা কি। আমরা কয় স্তরী প্রাণী? আমাদের 3টা স্তর রয়েছে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তো এই যে দেখো ত্রিস্তরী প্রাণীর মেসোডার্ম হতে একটা গহ্বর সৃষ্টি হয়, এই গহ্বরটা পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে, তাকে সিলম বলে। তো এটা সুন্দর করে কীভাবে লেখা যায়, ত্রিস্তরী প্রাণীর মেসোডার্ম হতে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরকে সিলম বলে। তো হয়ে গেল সিলমের সংজ্ঞা। আর সিলমের প্রকারভেদ আমরা দেখব, এই যে অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। এয়া শব্দের অর্থ কী বলো তো? এয়া শব্দের অর্থ হচ্ছে ন্যায়, মানে যার সিলম নেই সেটা সিলমবিহীন। সিউডো শব্দের অর্থ কী বলো তো? সিউডো মানে ভ্রান্ত বা মিথ্যা, তাহলে এটা কি অপ্রকৃত সিলমযুক্ত। আর ইউ মানে কি বলো তো? ইউ শব্দের অর্থ কি? প্রকৃত, মানে হচ্ছে এটা একদম সম্পূর্ণ সিলম। তো আমরা এইভাবে বায়োলজিটা বুঝে বুঝে পড়বো আর উদাহরণগুলো মনে রাখবো। এখানে একটা টপিক আছে, দেখো একটা জিনিস আছে যেটা আমাদের উল্টাপাল্টা হয়ে যায় সব সময়। দেখো অ্যাসিলিওমেটের মধ্যে নেমার্শিয়া রয়েছে এবং হচ্ছে সিউডোসিলোমেটের মধ্যে নেমাটোডা রয়েছে, এই দুটাই কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। এটা আমাদের নতুন অ্যাড হয়েছে বইয়ে, তো এটা ভালো করে আমরা দেখে নিব যেন উল্টাপাল্টা না হয়। আর নিচে আরেকটা জিনিস নতুন আমাদের বইয়ে অ্যাড হয়েছে, দেখো ইউসিলোমেটের মধ্যে দুটো প্রকারভেদ, দেখো সাইজোসিলোমেট এবং এন্টারোসিলোমেট। এটা আমরা কীভাবে মনে রাখবো চলো দেখে নিই। এটা মনে রাখবা হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়াকে দিয়ে, যে দেখো সি আম, দেখো এখানে সিতে কি বলো তো? এই যে সিতে সাইজোসিলোমেট, আর আমতে কি? আতে হচ্ছে অ্যানিলিডা আর্থ্রোপোডা, আর মতে মলাস্কা। তো হয়ে গেল সাইজোসিলোমেট। আর এন্টেরোসিলোমেট মনে রাখবো যে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা আর কর্ডাটা। তো আমরা এইভাবে মনে রাখবো। আমরা যখন বিস্তারিত এটা নিয়ে ক্লাস আনবো এই অধ্যায়ের উপর, তখন আরও এরকম ছন্দ জানিয়ে দেবো এবং তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে, আমাদের যেটা পড়তেই হবে এই অধ্যায় থেকে। যদি প্রশ্ন হয় তাহলে এই নন কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য উদাহরণ থেকে প্রশ্ন হবেই, তাছাড়া এই অধ্যায় থেকে কখনো প্রশ্ন বানানো সম্ভব না, কারণ এগুলো এখানকার মেইন টপিক। 1 আর 2 নাম্বারটা দেখো, হয় নন কর্ডাটা পর্ব থেকে বৈশিষ্ট্য উদাহরণ আসবে, নাহলে কর্ডাটা পর্ব থেকে। তো চলো প্রথমে নন কর্ডাটা পর্বের 8টা পর্বের বৈশিষ্ট্য উদাহরণ আমরা দেখে আসি। তার আগে ছোট্ট একটা জিনিস দেখে নিই, দেখো তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্যে। এই দেখো
এই নিডারিয়া পর্ব, এই নিডারিয়া পর্বটা কয় স্তরী প্রাণী বলো তো? দ্বিস্তরী প্রাণী, এটা দ্বিস্তরী প্রাণী। আর নিডারিয়ার পর থেকে এই সবগুলা প্রাণী কয় স্তরী? ত্রিস্তরী। আমরা কিন্তু ত্রিস্তরী, কারণ কি? আমরা করডাটা পর্বের প্রাণী। তো হচ্ছে এখান থেকে তোমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে বলো তো? প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটি বলো তো তোমরা? প্রথম ত্রিস্তরী প্রাণী হচ্ছে এই যে প্লাটিহেলমিনথেস। আর পরিফেরাকে আমরা কয় স্তরী প্রাণী বলতে পারি বলো? এটাকে যেহেতু সুনির্দিষ্ট স্তরে ভাগ করা যায় না, এটাকে আমরা এক স্তরই ধরে নিব, কারণ তাছাড়া তো উপায় নেই। তো চলো এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, আমাদের এখানকার বৈশিষ্ট্য আর উদাহরণগুলো পড়তেই হবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে তোমাদের সৃজনশীলে। এতক্ষণ আমি যেগুলো দেখালাম এখানে এমসিকিউ মিশাল ছিল, তোমরা যদি এভাবে বুঝে বুঝে পড়ো তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব সহজ হয়ে যাবে পরবর্তীতে। তো এখন পরিফেরার বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি, তাহলে আমরা সহজেই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো। যেরকম দেখো পরিফেরা, এটা কি? ছিদ্রাল প্রাণী। তো ছিদ্রাল প্রাণী বললেই তোমাদের অটোমেটিক তোমাদের মাথায় পরিফেরা নামটা চলে আসবে। এরপর দেখো অস্টিয়া, আর কি কি রয়েছে দেখো, নালীতন্ত্র, স্পিকিউল, স্পঞ্জিন, কোয়ানোসাইট। তো এগুলো আমরা হচ্ছে কি এরকম কিওয়ার্ড দিয়ে মনে রাখবো, তাহলে বৈশিষ্ট্য লিখতে তোমার সুবিধা হবে। অস্টিয়া কি দেখো, এটা হচ্ছে পরিফেরা রয়েছে। তো আমরা এখান থেকে এগুলা কাজগুলো দিয়ে বৈশিষ্ট্য সুন্দর করে লিখে ফেলবো। আর একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো, এই লার্ভা দশাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এমসিকিউ চলে আসে। দেখো যেহেতু বৈশিষ্ট্য লিখতেই হবে আমরা ভালো করে পড়ে নেব। এই যে অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা, তো এই দুটা কি? এই দুটা লার্ভা দশা আমাদের পরিফেরা পর্বের উদাহরণ। এরকম প্রত্যেকটা পর্বেরই লার্ভা দশা রয়েছে। চলো দেখি। একটু আগে তোমাদের বলছি যে হচ্ছে নিডারিয়া পর্বটা কয় স্তরী প্রাণী বলো তো? দ্বিস্তরী। এই যে দেখো ডিপ্লোব্লাস্টিক লিখে দিয়েছে, এটা দ্বিস্তরীর উদাহরণ। তো এই নেমাটোসিস্ট আছে, তারপর হচ্ছে সিলেন্টেরন গহ্বর রয়েছে। এরকম কিওয়ার্ডগুলো মনে রাখলে তোমরা সহজেই বৈশিষ্ট্য লিখে দিয়ে আসতে পারবা। এরপরে প্লাটিহেলমিনথেস পড়ব, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। এই তো আমাদের শেষ, আমাদের 8টা পর্বের বৈশিষ্ট্য উদাহরণ শেষ, এবং প্রত্যেকটার এরকম কিওয়ার্ড দিয়ে মনে রাখবো বৈশিষ্ট্যগুলো। এখান থেকে একটা তোমাদের সিকিউ চলে আসবেই, তোমরা শিওর থাকো। তারপরে আসি করডাটার পর্বের ক্ষেত্রে। আর এখানে দেখো একটা বৈশিষ্ট্যের ছক দিয়েছে, খুব সহজ করে 3টা করে বৈশিষ্ট্য দিয়েছে। আমি সবসময় বলি মেডিকেল অ্যাডমিশনের জন্য এই ছকগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা এইচএসসি থেকে এই ছকগুলো পড়বা মোটামুটি, তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। করডাটা পর্বের আমরা যে ম্যাপ, অর্থাৎ যে মূল চিত্র কোথায় থেকে কী হলো এটা ভালো করে দেখে নিব, তাহলে উদাহরণ মনে রাখতে তোমাদের সুবিধা হবে। আর যেটা পড়ব আমরা, এই যে ইউরোকর্ডাটার ভিতরে দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো হলে বৈশিষ্ট্যগুলো দেখে নিব। আমরা হচ্ছে প্রথম 8টা পর্ব যেটা দেখালাম নন কর্ডেট, ওগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ব। তারপরে এই যেগুলো পড়বো দেখো, এগুলো প্রত্যেকটার বৈশিষ্ট্য উদাহরণগুলো দেখে নিব। তো বাস, তোমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। তোমরা যদি এইভাবে বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে এমনি মনে রাখতে পারো, তাহলে তোমরা শিওর এখান থেকে সিকিউ কমন পাবাই, এইটুকু শিওর থাকো। আর তোমরা বেসিক ক্লিয়ার করে যদি পড়ো, আমি পরবর্তীতে তোমাদের জন্য এই অধ্যায় থেকে যখন আলাদা ক্লাস নিব তোমাদের বেসিক ক্লিয়ার করে দেবো, তোমাদের অ্যাডমিশনের জন্যও তোমাদের কভার হয়ে যাবে। তো এবার আসি হচ্ছে প্রাণীর পরিচিতি। এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, এটা হচ্ছে তোমাদের 3টা ভাগে ভাগ করা যায়। আমি সেই জন্য 3টা ভাগে ভাগ করে করে তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো লিখছি। এই ধরো প্রথমে আসি হাইড্রার বেলায়। হাইড্রার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পড়বো সেটা হচ্ছে আদর্শ নিডোসাইটের গঠন। তো চলো দেখে নিই। এই যে দেখো একটা আদর্শ নিডোসাইটের গঠন, আমরা এই যে একটা চিত্র আঁকিয়ে দিয়ে আসবো, আঁকিয়ে দিয়ে এই যে এগুলোর হচ্ছে নামগুলো চিহ্নিত করে দেব, তারপরে প্রত্যেকটা এরকম করে করে লিখে এগুলোর ব্যাখ্যাটা দিব, বাস ফুল মার্ক পাই যাবা। আর এই চিত্রটা আঁকানো খুব সহজ, বাসায় একবার আঁকালেই তোমরা আমি শিওর পরীক্ষা আঁকাতে পারবা। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রার চলনের মধ্যে লুপিং এবং সামারসল্টিং। হাইড্রা পড়েছো কিন্তু এই হাইড্রার চলন পড়নি, লুপিং সামারসল্টিং শব্দ শুনেনি, এটা কখনোই সম্ভব না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো দেখে আসি। এই যে দেখো তোমাদের লুপিং সামারসল্টিংয়ের মধ্যে শুধু এই যে পার্থক্যের ছকটা পড়লে আমি মনে করি কমপ্লিট, কারণ আসলে তোমাদের পার্থক্যই আসবে বা বৈশিষ্ট্য জানতে চাবে, তো পার্থক্যের ছকটা পড়লে সব কমপ্লিট হয়ে যাবে। এই দেখো সহজ, খুব সহজ মনে রাখবা যে লুপিং যেটা আছে, লতে লুপিং, লতে হচ্ছে কি এই যে লম্বা দূরত্ব অতিক্রম করে,
আর দন্তার সাথে কি দেখো সমারসল্টিং, এটা কি সাধারণ চলন পদ্ধতি। এই তো সিম্পল, এইভাবে প্রত্যেকটা পড়ে নেব, ইজি হয়ে যাবে। তারপরে আসি হাইড্রার মিথজীবিতা। এই যে চলে আসলাম। তো মিথজীবিতা কি বলো তো? যখন দুটি ভিন্ন প্রজাতির জীব, একই হলে হবে না কিন্তু, মনে রাখো ভিন্ন প্রজাতির জীব, এই যে দেখো ভিন্ন প্রজাতির জীব একসাথে বসবাস করে একে অপরের মাধ্যমে উপকৃত হয়, তখন তাকে কি বলা হয়? মিথজীবিতা বলা হয়। যেরকম দেখো উদাহরণ দিয়েছে যে ক্লোরোহাইডা ভিরিডিসিমা, এটা একটা হাইড্রার প্রজাতি, এবং এর সাথে কি জু ক্লোরেলা, এটা এক ধরনের শৈবাল। এরা একে অপরের সাথে একসাথে বসবাস করে উপকৃত হয়। তো কি উপকৃত হয় এটা আমাদের লাগবে। এই যে দেখো শৈবালের প্রাপ্ত উপকার এবং হচ্ছে হাইড্রার প্রাপ্ত উপকার, এই দুটো পড়ে নিলেই বাস সিকিউ এর জন্য কনফার্ম। তো এবার আসি ঘাস ফড়িংয়ে। ঘাস ফড়িংয়ের জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গের বিভিন্ন অংশ। তো চলো দেখি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গের বিভিন্ন অংশের আমাদের এই চিত্রটা পরীক্ষা আঁকতে হবে। এই যে খুব সহজ, দেখো এই যে একটা ল্যাবিয়াম আঁকবো, তারপর দুই পাশে দুটো ম্যাক্সিলা থাকবে, উপরের দিকে ম্যান্ডিবল থাকবে, একটা ল্যাব্রাম থাকবে, আর একটা হাইপোফ্যারিংস। তো বাস শেষ। এই চিত্রটা আঁকাই দিয়ে আমাদের এই যে প্রত্যেকটা অংশে এরকম ব্যাখ্যা লিখবো, মানে কাজ লিখবো কোনটা দিয়ে কী হয়। যেরকম দেখো এই যে ম্যান্ডিবল, এটা কি দাঁত হিসাবে কাজ করে, অর্থাৎ হচ্ছে খাদ্য চিবানোতে এটা কাজ করে। এরকম প্রত্যেকটা অংশে এরকম কাজগুলো লিখে দিয়ে আসবো। তারপর ম্যাক্সিলার কাজ কি বলো তো? ম্যাক্সিলার কাজ হচ্ছে এই যে দেখো লেখা আছে, এই যে স্বাদ গ্রহণ, অর্থাৎ হচ্ছে ম্যাক্সিলা কি করে? আমাদের খাবার, আমাদের না তো ঘাস ফড়িংয়ের খাবারে স্বাদ গ্রহণে সাহায্য করে। তো এই হলো শেষ। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওমাটিডিয়ামের গঠন। এই যে দেখো এটা ওমাটিডিয়াম, এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের চোখ, এটার গঠন লাগবে। এরকম প্রত্যেকটা অংশ আঁকায় চিহ্নিত করে দিয়ে ও মুখপাঙ্গের মতোই আমাদের এই তো নামগুলো লিখতে হবে, লিখে একটু করে ব্যাখ্যা দিতে হবে, তাহলে ফুল মার্ক পাই যাবে, সমস্যা নেই। কিন্তু চিত্রটা একটু সুন্দর করে আঁকায় এই নামগুলো তোমরা উল্লেখ করতে পারলেই মোটামুটি মার্ক কনফার্ম। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখো দর্শন কৌশল, যেটা আমি বের করলাম। এই যে দেখো মোজাইক প্রতিবিম্ব এবং হচ্ছে সুপার পজিশন প্রতিবিম্ব। আমরা এই যে দেখো নিচের এই ছকটা পড়ে নিলেই মোটামুটি তোমরা ভিতরে সবগুলাই তোমরা বুঝতে পারবা। তো তোমরা ছক পড়েও তোমরা এটা ব্যাখ্যা আকারে সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো পরীক্ষায়, কিন্তু তার জন্য আগে চিত্র তো আঁকাতেই হবে। কারণ বায়োলজিতে মনে রাখবা চিত্র আঁকালে কিন্তু তোমরা সবসময় নাম্বার বেশি পাবা, এটা তোমাদের মনে রাখতেই হবে। তো চেষ্টা করবা সবসময় চিত্র যেন আঁকাতে পারো। প্রশ্নে যদি বলেও না দেয় যে চিত্রসহ বলে তো আঁকাতেই হবে, কিন্তু যদি চিত্রসহ না বলে তাও যদি চিত্রটা আঁকানোর মতো হয় অবশ্যই আঁকাই দিয়ে আসবা। তো এই গেল দর্শন কৌশল। তো ঘাস ফড়িংয়ের পরে আমরা আসবো হচ্ছে রুই মাছে। রুই মাছটা খুব ছোট, তো চলো দেখে আসি। তো প্রথমে আসবো আমরা এই যে দেখো রুই মাছের বায়ুথলি বা পটকা, আমাদের এই যে এটা আঁকতে হবে পরীক্ষায়। আর এই যে বায়ুথলির কাজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা কাজটা কীভাবে মনে রাখবো? দেখো এখানে এই যে কাজ দেওয়া আছে 1 2 3 4 5 6টা কাজ দেওয়া আছে, এটা কীভাবে মনে রাখবো? দেখো আমরা পশ চা, দেখো পতে কি? পতে হচ্ছে প্লবতা, পতে প্রতিধ্বনি, তালিব্য শতে হচ্ছে শব্দ উৎপাদন আর শ্বসন, চতে হচ্ছে চাপ নিয়ন্ত্রণ, আর স্বরেয়তে হচ্ছে তোমাদের অভিযোজন। তো এইভাবে আমরা সহজেই মনে রাখতে পারি। তো এবার আসি হচ্ছে রুই মাছের হার্ট বা রক্ত সংবহনে। এই তো রুই মাছের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। দেখো রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু একচক্রী রক্ত সংবহন করে, কারণ এদের দেখো যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল একটা করে রয়েছে, আর আমাদের কিন্তু দুইটা করে থাকে, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। তো এদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায় বলে এদেরকে ভেনাস হার্ট বলা হয় বা শিরা হৃৎপিণ্ড বলা হয়। তো আমরা এটা ব্যাখ্যা আকারে সুন্দর করে লিখে দিয়ে আসবো, আর চিত্রটা পারলে আঁকায় দিয়ে আসবো, ফুল মার্ক পেয়ে যাবা। এবার আসি আমাদের হালদা নদী, এটা মাঝে মাঝে ব্যাখ্যায় চলে আসে। এই যে দেখো এখানে এমনি ব্যাখ্যা আকারে সুন্দর করে লেখা আছে, একটু লিখে দিয়ে আসলে তোমরা ফুল মার্ক পাবা। এই যে দেখো হালদা নদীকে কি বলা হয়? প্রাকৃতিক মৎস্য খনি বলা হয়।
এখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, যে দেখো এগুলো লিখে দিয়ে আসবে আর কি। তো রুই মাছ শেষ তোমাদের। রুই মাছ অনেক ছোট। আর এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা সুন্দর করে পড়বা, কারণ এটা অ্যাডমিশনেও কাজে লাগবে। এবার আসি রক্ত সংবহনে। চলো শুরু করি। তো রক্ত চ্যাপ্টারে আমাদের প্রথমে দেখো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কাজগুলা পড়তে হবে। এই যে চলো দেখে নিই। এই তো দেখো, এই যে আরবিসির কাজ দেওয়া আছে, আমরা কাজগুলো দেখে নিব। এই যে শ্বেত রক্তকণিকার কাজ এবং অনুচক্রিকার কাজ, কাজগুলো তোমাদের পরীক্ষায় চলে আসে সৃজনশীলে, তোমরা এগুলো লিখে দিবা। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রক্ততঞ্চন, এবং রক্ততঞ্চনের জন্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে আমাদের কাজ করে। এই ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। তো রক্ততঞ্চনের যে 13টি ক্লটিং ফ্যাক্টরি রয়েছে, এর মধ্যে প্রথম 4টি হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম 2+1। এই প্রথম 4টা আমরা কীভাবে মনে রাখবো, দেখো এটা মনে রাখার একটা ছন্দ রয়েছে। ফুল পরে টুপ করে, এই যে ফতে ফুলতে কি ফাইব্রিনোজেন, পরের পতে কি প্রথ্রম্বিন, টুপ দিয়ে থ্রম্বোপ্লাস্টিন এবং করে দিয়ে এটা ক্যালসিয়াম 2+1। তো এই হলো আমাদের মনে রাখার কৌশল। এই ক্লটিং ফ্যাক্টরিগুলো মনে রাখবো। এবং দেখো নিচে আছে, দেখো এই তো রক্ত জমাট বাঁধার এই তো রক্ততঞ্চনের ক্রিয়া কৌশল দেওয়া আছে, এটা আমরা একবার পড়ে নিব, এটা সুন্দর করে লিখে দিয়ে আসবো। এবার যেটা এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে তোমরা 7 স্টার দিলেও কম হবে, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদের চিত্র। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের এই চ্যাপ্টার পড়লে, তোমাদের বায়োলজি পড়লে এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। এই যে দেখো হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদের চিত্র। তো এই যে দেখো এটা আমাদের আঁকতে হবে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের গঠন, এবং প্রত্যেকটা নাম দিতে হবে। তোমরা এটা সুন্দর করে আঁকাবা। কেউ আবার শিরা বা হচ্ছে ধমনী বেশি করে দিও না, যে কয়টা আছে সুন্দর করে দিবা। আর এটা আসলে খুব সহজেই, দেখো এটা আসলে 4টা ভাগে এরকম ভাগ থাকে। এই যে দেখো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এরকম করে তোমরা সুন্দর করে আঁকায় প্র্যাকটিস করবে। এটা বাসায় একটু বেশি প্র্যাকটিস করবা। অন্যান্য ছবি একবার প্র্যাকটিস করলে এটা 2বার 3বার প্র্যাকটিস করবা, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা ক্রিয়া কৌশলটা দেখে নিবা তোমরা, আশা করি তোমরা এটা জানোই। তো এবার আসি, দেখো অ্যানজাইনা ভার্সেস হার্ট অ্যাটাক আর পেসমেকার, আমাদের হৃৎপিণ্ডের অসুখগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই যে দেখো অ্যানজাইনা, এবং এগুলোর হচ্ছে লক্ষণ পড়ে নিব, প্রতিকারটাও পড়ে নিব, এগুলো খুব সহজ। আর হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটার লক্ষণ পড়ব, প্রতিকার পড়ব। আর হচ্ছে আমরা এমসিকিউ এর জন্য এগুলো পড়তে পারি, খুবই ইম্পর্ট্যান্ট। আর এই যে দেখো পেসমেকার, যান্ত্রিক পেসমেকারের গঠন, এটা সুন্দর করে পড়ে নিব। তো বাস মোটামুটি এই চ্যাপ্টার কমপ্লিট। তাহলে আমাদের রক্ত সংবহন শেষ হয়ে গেল। টোটাল 3টা চ্যাপ্টার আমরা শেষ করলাম। এবার চলো দেখি শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি 1 নম্বরে দিয়ে রাখছি। দেখো অ্যালভিওলাসের গঠন চিত্র সহকারে, মোটামুটি এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে। আর তারপর সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাইনোসাইটিস ও ওটাটিস মিডিয়া থেকে, এখান থেকে একটা প্রশ্ন আসে যে হচ্ছে লক্ষণ ও প্রতিকার নিয়ে। হয় গ নাম্বারে আসবে অ্যালভিওলাসের গঠন ও চিত্র সহকারে, ঘ নাম্বারে দিল যে সাইনোসাইটিস ও ওটাটিস মিডিয়া নিয়ে, এরকম করে সৃজনশীল আসে। তো চলো দেখে নিই। তো এই যে দেখো আমাদের অ্যালভিওলাস, এটার গঠন এইভাবে আঁকায় দিব, আঁকায় দিয়ে যে এগুলো লিখে দিতে হবে আমাদের, একবার পড়ে নিলেই পারবা, খুবই সহজ। তো এবার আসি আমরা সাইনোসাইটিসে। আইটিস শব্দের অর্থ কি বলো তো? আইটিস শব্দের অর্থ প্রদাহ। তাহলে সাইনোসাইটিস শব্দের অর্থ কি? সাইনাসের প্রদাহ। এই তো এই যে 4 জোড়া বিশেষ গহ্বর থাকে, তাকে আমাদের সাইনাস বলা হয়। এই সাইনাসের প্রদাহকে সাইনোসাইটিস বলে। এই যে ম্যাক্সিলারি, ফ্রন্টাল
এথময়েড আর স্ফেনয়েড, এই 4টা এবং প্রত্যেকটাই 2টা করে। তাহলে টোটাল 8টি আমাদের সাইনাস রয়েছে। তো এই সাইনাসে যখন প্রদাহ হয় এই রোগকে বলা হয় সাইনোসাইটিস। আমাদের এই যে সাইনাসের নামগুলো ভালো করে দেখে নিতে হবে, এগুলো হচ্ছে MCQ চলে আসে। তো সাইনোসাইটিসের পরে দেখো এর লক্ষণ, প্রতিকার, এগুলো কারণ আমরা পড়ে নিব, কারণ এগুলো CQ থাকে। এরপরে আসি হচ্ছে ওটাটিস মিডিয়ায়। ওটাটিস মিডিয়া এটা হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ, অর্থাৎ এটা কানের রোগ। তো এটারও আমরা এই তো রোগের কারণ, তারপরে যে লক্ষণ এবং প্রতিকার পড়ে নিব। এই ওটাটিস মিডিয়া সাধারণত শিশুদের হয়ে থাকে বেশি। তো এই অধ্যায়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই তো গ্যাসীয় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিবহন। তো অক্সিজেন পরিবহন এই যে ভৌত দ্রবণ রূপে হয় এবং হচ্ছে রাসায়নিক যৌগ রূপে হয়। এরকম কার্বন ডাই অক্সাইডও পরিবহন হয়, যে দেখো ভৌত দ্রবণ রূপে, কার্বামিনো যৌগ রূপে এবং হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। তো আমরা হচ্ছে এইগুলা পড়ে নিব, কারণ এখান থেকে CQ চলে আসে মাঝে মাঝে। আর এটা খুব সহজ। আর এখানে একটা নীতি আছে, যে দেখো ক্লোরাইড আউন শিফটিং নীতি, এটাকে হ্যামবার্গারের নীতিও বলা হয়। আমরা এটা পড়ে নিব, এখান থেকে CQ আসে মাঝে মধ্যে। তো এই অধ্যায় মোটামুটি কমপ্লিট। আরেকটা টপিক বাকি আছে, এই যে দেখো ধূমপায়ী ও অধূমপায়ের এক্সরে। এটা খুবই সহজ। এই যে দেখো ধূমপায়ী এবং অধূমপায়ের এক্সরে, এই পার্থক্য ছকটা আমরা পড়ে নেব। তো এখানে তোমাদের একটা জিনিস বলিয়ে দেখো, যে ধূমপায়ীর এক্সরেতে তাদের ফুসফুসের রং কীরকম হয় বলো তো, সাদা নাকি কালো? এই যে দেখো ঘন সাদা হয়ে থাকে, যে ঘন সাদা আইসের মতো থাকে। ছোট্ট একটা চ্যাপ্টারে যাই, তৃতীয় অধ্যায়টা হচ্ছে পরিপাক ও শোষণ চ্যাপ্টারে। তো চলো দেখে আসি। পরিপাক চ্যাপ্টারে খুব ছোট একটা চ্যাপ্টার, কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একটা সৃজনশীল কমন পাওয়া খুবই সহজ। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, এটুকু শিওর থাকো। তো চলো দেখে নিই। এই যে দেখো যকৃৎ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো এই যকৃতের এই যে দেখো সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রথমে দেওয়া আছে সঞ্চয়ী ভূমিকা, তারপরে বিপাকীয় ভূমিকা। তো এগুলো আমরা পড়ে নিব। তারপরে আসি পাকস্থলী, মুখগহ্বর ও ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে। এগুলো একটু বড় লাগবে, কিন্তু আসলে খুবই সহজ, একবার রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা। চলো দেখি। প্রথমে আসি, দেখো এই যে মুখগহ্বরে খাদ্য পরিপাক। আমাদের মুখগহ্বরে কী কী এনজাইম থাকে বলো তো? টায়ালিন এবং মল্টেজ, এগুলো দিয়ে খাদ্য কীভাবে পরিপাক হয়েছে এখানে এইভাবে তীর দিয়ে বলে দিছে। তো এগুলো লিখলেই, একটু ব্যাখ্যা দিলেই ফুল মার্ক পেয়ে যাবা। তো মুখগহ্বরের পরে আসি পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীতে যেহেতু শর্করার পরিপাক হয় না, কারণ হচ্ছে এখানে তো টায়ালিন এনজাইম নেই, তো শুধুমাত্র মুখগহ্বরে থাকে। এর বদলে হচ্ছে এখানে কি পরিপাক হয় দেখো, আমিষ পরিপাক ঘটে। তারপরে আমিষ পরিপাকে কি কি এনজাইম লাগে, যে পেপসিন, জিলেটিনেস, এগুলো দিয়ে খাদ্য পরিপাক হয়েছে। এই কয়টা এভাবে সুন্দর করে লিখে দিলেই ফুল মার্ক পেয়ে যাবা। আমিষ পরিপাক তোমাদের পরীক্ষায় সব একবারে আসবে না, হয় বলবে যে হয় ক্ষুদ্রান্তে আমিষ পরিপাক অথবা হচ্ছে পাকস্থলীতে আমিষ পরিপাক, এরকম করে প্রশ্ন আসে। তো তোমরা এটা যদি সুন্দর করে গুছায় পড়তে পারো, দেখো ফার্স্টে এভাবে পড়বা, মুখগহ্বরে পরিপাকটা পড়লা, তারপরে পড়বা তো পাকস্থলীতে পরিপাক, পাকস্থলীতে শর্করা হয় না বাদ, তাহলে কি কি হয়, আমিষ হয় আর হচ্ছে স্নেহ হয়। এই তো হয়ে গেল। তারপরে পাকস্থলীর পরে কি আছে দেখো, এই যে ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক, এটা আরও সহজ। তো ক্ষুদ্রান্তের মধ্যে দেখো অগ্নাশয়ে শর্করা পরিপাক, প্রথমে এটা, তারপরে আন্ত্রিক রসে দিছে শর্করা পরিপাক, তারপরে যে দেখো অগ্নাশয়ে আমিষ পরিপাক, আবার আন্ত্রিক রসে আমিষ পরিপাক। তারপর স্নেহর ক্ষেত্রেও সেরকম দেখো, অগ্নাশয় রসে আবার স্নেহ পরিপাক, আন্ত্রিক রসেও স্নেহ পরিপাক। ক্ষুদ্রান্তে এরকম দুটা করে আছে, অগ্নাশয়ে আর হচ্ছে আন্ত্রিক রসে, এই দুটা জায়গায় ক্ষুদ্রান্তে পরিপাক। তো এই হলো শেষ, খুবই সহজ। এগুলো তোমরা যদি এনজাইমের নামগুলো জানো, তোমরা খুব সহজে এগুলো লিখে দিয়ে আসতে পারবা। তার জন্য প্রয়োজন, এই যে দেখো একটা ছক দেখায় তোমাকে, এই যে এই এনজাইমের ছকটা তোমাকে পড়তেই হবে, কারণ MCQ এখান থেকে প্রশ্ন আসে। তো এই ছকটা পড়লেই তোমরা খুব সহজেই মানে এই বিক্রিয়াগুলো লিখে দিয়ে আসতে পারবা।
অর্থাৎ খাদ্যদ্রব্য কীভাবে পরিপাক হচ্ছে সেটা লিখে দিয়ে আসতে পারবা। তো অ্যাডমিশনে এখান থেকে যেহেতু একটা করে প্রশ্ন আসেই, অথবা তোমরা বলতে পারো তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য তোমাদের এই এনজাইমের নামগুলো পড়তেই হয়। তো এই এনজাইমের নামগুলো মনে রাখার অনেক ছন্দ আছে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য এই ছন্দটা নিয়ে আসবো। তো এই চ্যাপ্টারের লাস্ট টপিক স্থূলতা ও বিএমআই। এই যে দেখো স্থূলতা, এই বিএমআই নির্ণয় করা আমাদের শিখতে হবে। দেহের ওজন কিলোগ্রামে থাকবে, ডিভাইডেড বাই ব্যক্তির উচ্চতা মিটারে থাকবে, ওটা স্কোয়ার করতে হবে। এই হলো, আর এই ছকটা পড়তে হবে, এটা এমসিকিউ আসে। আর স্থূলতার কারণ পড়বো আমরা, এই যে কয়েকটা কারণ পরীক্ষায় পয়েন্ট আকারে লিখে দিব। জিনগত, পারিবারিক জীবনযাত্রা, কর্মক্ষেত্র, আবেগ, মানসিক আঘাত, বিশ্রাম, এগুলো লিখে দিব। তারপরে এগুলো প্রতিরোধটা লিখে দিতে হবে আমাদের, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, এগুলো পয়েন্ট আকারে আমরা যদি পড়ি তাহলে লেখা খুবই সহজ। তো এই চ্যাপ্টারটা শেষ এখানেই। তো এবার আসি চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দেখো, ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃৎপেশির মধ্যে পার্থক্য। এরকম একটা পার্থক্য আমি সবসময় দেখছি ঘ নাম্বারে থাকে। তো চলো পার্থক্যের ছকটা দেখে নিই বইয়ে। এই তো তোমাদের এই পার্থক্যের ছকটা পড়লেই সব কমপ্লিট। এর সাথে মনে রাখবা, দেখো রৈখিক পেশিকে কিন্তু ঐচ্ছিক পেশি বলে, আর মসৃণ পেশি এটাই হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি, আর হৃৎপেশি রয়েছে। এগুলো পার্থক্যের ছকটা আমরা খুব সহজে পড়ে নিব। তো এরপরে আসি হচ্ছে অস্থিভঙ্গের প্রকারভেদ। তো এই যে দেখো অস্থিভঙ্গ প্রাথমিক চিকিৎসা, এখানে অস্থিভঙ্গের প্রকারভেদটা আমরা পড়ে নেব। তাহলে আমরা পরীক্ষায় সৃজনশীল আকারে দেয় যে তাহলে এটা কী ধরনের অস্থিভঙ্গ হলো, আমরা লিখে আমাদের ব্যাখ্যা করে দিয়ে আসতে হবে। তো অস্থিভঙ্গের কারণ পড়ব, প্রতিকারটা পড়ব, পড়লেই শেষ। তারপর আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, অস্থিভঙ্গটা কি আমাদের সাধারণ অস্থিভঙ্গ, সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গ, নাকি হচ্ছে যৌগিক বা উন্মুক্ত অস্থিভঙ্গ। এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই অস্থিভঙ্গের টপিক থেকে। তো তোমরা এটা ভালো করে দেখে নিবা, কোনটা উন্মুক্ত কোনটা বদ্ধ, আর হচ্ছে প্রাথমিক চিকিৎসাগুলো দেখে নিবা। এবার আসি হ্যাভার্সিয়ান তন্ত্রে। এই যে দেখো আমাদের হ্যাভার্সিয়ান তন্ত্র, এটাও পরীক্ষায় চলে আসে। এটা যদি আঁকতে দেয় আমাদের চিত্রটা সুন্দর করে বৃত্ত করে করে এঁকে এই যে নামগুলো চিহ্নিত করে দিতে হবে। খুবই সহজ, দেখো দেখে এরকম হিবিজিবি মনে হতে পারে, কিন্তু তোমরা যদি কালার ছাড়া পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকাও খুব সহজ লাগবে। দেখো এটা হচ্ছে ল্যাকুনা, তারপরে যে ক্যানালিকুলি আছে যেগুলো এরকম এরকম, এগুলো ক্যানালিকুলি। তো এটা আমরা চিত্রটা আঁকাই দিব। এটা হচ্ছে এই যে দেখো আমাদের নিরেট অস্থির ভিতরে। তো হ্যাভার্সিয়ান তন্ত্র হওয়ার পরে দেখো আর কি আছে আমাদের টপিক, আমাদের অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্যটা দেখতে হবে। এই যে দেখো বইয়ে আমাদের অস্থির কাজ এইভাবে দেওয়া আছে, আর নিচে দেখো তরুণাস্থির কাজ আর গঠন, এগুলো আমরা পড়ে নিব। পড়ে নিলে আমরা যদি পার্থক্য আকারে আসে পার্থক্য আকারে লিখে দিতে পারবো, বা বৈশিষ্ট্য আসলে বৈশিষ্ট্য আকারে লিখে দিতে পারবো, খুবই সহজ। এবার আসি আমাদের আদর্শ কশেরুকার গঠন ও চিত্র সহকারে। এই যে দেখো এটা হচ্ছে আদর্শ কশেরুকার গঠন, আমাদের এই চিত্রটা আঁকতে হবে এবং হচ্ছে এগুলো নামগুলো চিহ্নিত করতে হবে। এটাও সহজ, তোমরা বাসায় এটা 2বার প্র্যাকটিস করলেই আঁকাতে পারবা, একবার আঁকালেই দেখবা জিনিসটা অনেক সহজ লাগবে। তো এই চিত্রটা আমাদের ইম্পর্টেন্ট। চিত্র আঁকার পরে আমরা এই তো নামগুলো দিয়ে ছোটোখাটো একটা করে লাইন ব্যাখ্যা লিখে দিলেই ফুল মার্ক পেয়ে যাবে। তো এবার আসি হিউমেরাস এবং ফিমারের মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। হিউমেরাস কি বলো তো, যেটা দিয়ে তুমি এই তো ঘুষি মারো সেটা হিউমেরাস, আর যেটা দিয়ে লাথি মারো সেটা কি, এই তো ফিমার। তো হয়ে গেল, এইভাবে পার্থক্য জানো, আবার লেখো না, পার্থক্য লিখবে। এই যে দেখো এই যে এখান থেকে ফিমারের পার্থক্য আর এই যে হিউমেরাসের পার্থক্য, এখানে সুন্দর করে দেওয়া আছে 6টা করে না 5টা করে, এটা খুবই সহজ করে দেওয়া আছে, তোমাদের ভিতরে বইয়ের লাইন থেকেও পড়তে হবে না। এই পার্থক্যগুলো সুন্দর করে পড়ে নিলেই তোমরা লিখে দিয়ে আসতে পারবা। আর এই চিত্রটা আঁকাবা, এই হাড্ডির চিত্র আঁকানো আরও সহজ, খুবই সহজ, খালি একবার দেখে নাও কোনটার অংশ কি, তো দেখে নিয়ে আঁকাই দিবা, ফুল মার্ক পেয়ে যাবা। তো আমাদের এই চ্যাপ্টারটাও শেষ। আর যে তোমাদের তো এরকম না যে হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের সৃজনশীল দিতে হবে, আমি তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকেই 3 থেকে 4টা টপিক করে দেখাচ্ছি। এর মধ্যে থেকে আবার তোমরা বাছাই করবা তোমাদের কোন অধ্যায়টা সহজ লাগে, তোমরা সেখান থেকে সিকিউ সিলেক্ট করবা।
এবার আসি আমাদের সর্বশেষ চ্যাপ্টার জিনতত্ত্ব ও বিবর্তনে। এই চ্যাপ্টারটা আরও সহজ, এখানে শুধু তোমাদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিলন ঘটাতে হয়। তো প্রথমে সবচেয়ে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। ওই যে প্যানেট স্কোয়ার আছে না, ওই যে ছক একে একে, তো এই টপিকটা এখানে ইম্পর্টেন্ট এই অধ্যায়ে, এখান থেকে সিকিউ আসে। তো চলো দেখে আসি। তো আমরা চলে আসলাম এই যে প্রথম সূত্রের ব্যতিক্রমে। এই প্রথম সূত্রে অনেক কয়েকটা ব্যতিক্রম আছে, এগুলো আমাদের পড়তে হবে। দেখো অসম্পূর্ণ প্রকটতা, এটা খুবই সহজ, আমি তোমাদের সহজ বুদ্ধি বলে দেই। দেখো তোমরা শুধু মনে রাখবা কয়টা জিনিস। দেখো অসম্পূর্ণ প্রকটতার এই যে দেখো 1:2:1, এই যে এটা মনে রাখবা, অনুপাতটা মনে রাখবা। প্লাস দেখো এটা কাদের মধ্যে ঘটে, দেখো এই যে সন্ধ্যা মালতী ফুলে ঘটে। আর সন্ধ্যা মালতী ফুলকে তোমরা কি দ্বারা প্রকাশ করবা, দেখো যেটা লাল ফুল সেটা আর দ্বারা প্রকাশ করো, বড় হাতের আর, আর যেটা সাদা ফুল সেটা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করবা। তো প্রথমে তোমরা এইভাবে লিখবা, হচ্ছে ফিনোটাইপ দিবা। ফিনোটাইপ কি হয় দেখো, যেটা শুধু বৈশিষ্ট্য প্রকাশ করে। দেখো এই যে লাল ফুল, এটা হচ্ছে সাদা ফুল। তারপরে জিনোটাইপ দিবা, তারপরে এরকম গ্যামেট সৃষ্টি করবা, অর্থাৎ হয়তো এরকম ক্রস দিয়ে তোমরা মিলন ঘটায় দিবা। তো তারপরে হয়ে গেল, এইভাবে তোমাদের ফুলগুলা পেয়ে যাবা। এবার হচ্ছে দেখো সমপ্রকটতা। সমপ্রকটতার এই যে অনুপাতটা মনে রাখবা, এটা কাদের মধ্যে ঘটে, দেখো কালো, সাদা, আন্দালুসিয়ান, মোরগ মুরগির মধ্যে ঘটে। এটা কী দিয়ে প্রকাশ করে, কালোগুলা বড় হাতের বিবি আর হচ্ছে সাদাগুলা বড় হাতের ডাব্লু। এটাও এই যে এরকম দেখো জিনোটাইপ দিবা, ফিনোটাইপ দিবা, তারপরে এই তো গ্যামেট সৃষ্টি করবা, মানে হচ্ছে এক্স দিয়ে ক্রস দিয়ে মিলন ঘটাই দিবা। তো হয়ে গেল। তারপর কি হলো, F2 জুনুতে কি উৎপন্ন হলো সেগুলো আমরা দেখতে পাবো। তারপরে আরেকটা ব্যতিক্রম দেখো মারণ বা লিথাল জিন, এটা হচ্ছে 2:1। এরকম আমরা মাত্র তাহলে কয়টা টপিক দেখতে হচ্ছে, দেখো প্রথমে অনুপাত দেখতে হচ্ছে, তারপরে হচ্ছে কাদের মধ্যে ঘটে এটা আমাদের মনে রাখতে হবে, এই সমপ্রকটতা বা হচ্ছে লিথাল জিন এগুলো কাদের মধ্যে হচ্ছে, দেখো এগুলো মনে রাখতে হচ্ছে। তারপরে আমরা এরকম সিরিয়াল বাই লিখে দেবো, বাস ফুল মার্কস। তো প্রথম সূত্রের ব্যতিক্রম গেল, এবার দেখি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এই দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো আমাদের এরকম বক্স আঁকাতে হয়, কারণ এটা একটু বড় হয়। চাইলে ওইভাবেও করা যায়, কিন্তু একটু বড় হয়ে যায় জিনিসগুলো, সেই জন্য এই প্যানেট স্কোয়ার এই বক্সটাকে বলা হয়, এটা আঁকে করতে হবে আমাদের। তো এটাও খুব সহজ, আমি তোমাদের জন্য পরবর্তীতে আলাদা ক্লাস নিয়ে আসবো কীভাবে এগুলো সহজেই তোমরা আঁকাতে পারো। আর তোমরা যদি কোনো টপিক বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবা, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সেই ক্লাসটাই নিয়ে আসবো। তো প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো দেখে নিব। তো এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দেখো সেক্স লিঙ্কড ডিসঅর্ডারগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলতেছি। দেখো যে লাল সবুজ বর্ণান্ধতা, তারপরে হিমোফিলিয়া, ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা একবার রিডিং পড়ে নিব। তারপরে আসি দেখো AB ও ব্লাড গ্রুপ ও RS ফ্যাক্টর। তো AB ও ব্লাড গ্রুপের মধ্যে দেখো A ব্লাড গ্রুপ, তারপরে B ব্লাড গ্রুপ, এগুলোর আমাদের কত পার্সেন্ট মানুষের আছে, তারপরে হচ্ছে কে কাকে রক্ত দিতে পারবে, এই টপিকগুলো ভালোভাবে জানতে হবে, খুবই সহজ এটা। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক দেখো, এই যে গর্ভধারণজনিত জটিলতা, এখান থেকে ঘ নাম্বারের প্রশ্ন আসে বর্ণনামূলক। তো এটা তোমাদের খুব সহজে আমি বুঝাই দিই। দেখো একজন RS নেগেটিভ ব্যক্তি কিন্তু পজিটিভকে রক্ত দিতে পারবে, কেন পারবে, কারণ তার RS নেগেটিভ, অর্থাৎ সেখানে কোনো ফ্যাক্টর RS ফ্যাক্টর থাকে না, অর্থাৎ যখন পজিটিভে রক্ত দেওয়া হয় সেখানে কোনো বিক্রিয়া সৃষ্টি করতে পারে না, ফলে নেগেটিভ ব্যক্তি পজিটিভকে রক্ত দিতে পারবে, কিন্তু পজিটিভ ব্যক্তি কিন্তু নেগেটিভকে রক্ত দিতে পারবে না, কারণ সেখানে পজিটিভে তোমার RS ফ্যাক্টর থাকে, সেটা নেগেটিভে যে বিক্রিয়া সৃষ্টি করে একদম গোলমাল পাকায় ফেলে এবং রক্ত জমাট বেঁধে সেই ব্যক্তি মারা যেতে পারে। তো বিষয়টা ক্লিয়ার। এখন দেখো এই ক্ষেত্রে তোমাদের পুরুষ যদি RS পজিটিভ হয় এবং মহিলা যদি RS নেগেটিভ হয়, এই ক্ষেত্রে তোমাদের বাচ্চার প্রবলেম হতে পারে এবং এই যে ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে, গর্ভপাত ঘটতে পারে। শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রকমের রক্ত স্বল্পতা এবং জন্মের পরে জন্ডিস দেখা দেয়। এই অবস্থাকে কি বলে দেখো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কিন্তু মহিলা যদি RS পজিটিভ হয় এবং পুরুষ যদি RS নেগেটিভ হয়, এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো এই হলো, তোমরা এটা সুন্দর করে ব্যাখ্যা একবার পড়ে নিবা, নিয়ে লিখে দিবা, তোমাদের খুব সহজ ভাষায় বুঝাই দিলাম। এখন বর্তমানে এটার জন্য বিভিন্ন ধরনের ওষুধ, এই যে প্রতিরোধের উপায় আছে, অ্যান্টি-ডি নামক, এগুলো লিখে দিবা। তো এই অধ্যায় মোটামুটি কমপ্লিট, তোমাদের জিওলজি সাজেশন দিয়ে দিলাম। তোমরা যদি এই মাত্র কয়েকটা টপিক দাগাই দিছি, খুব ভালো করে যদি পড়তে পারো, তোমরা HSCতে আমি শিওর 100-তে 100 পাবা। তো সুন্দর করে পড়াশোনা করো,
আর তোমরা কী কী প্রবলেম ফেস করছো আমাদের গ্রুপে লিখে জানাতে পারো, অথবা স্টেথোস্কোপ জার্নি পেজে নক করতে পারো। আমরা সবসময় তোমাদের সাথে আছি। তো আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।